আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি শাহাদাত। আজকে আমরা আমাদের বোন তাসনিম জারা তার একটি ভিডিওর পর্যালোচনা করব। বছর ৩ এক আগে তিনি এই ভিডিওটি প্রকাশ করেছিলেন এবং পেটের মেদ কিভাবে কমানো যায় সে বিষয়ে তিনি ১০ টি বুদ্ধি এই ভিডিওতে শেয়ার করেছেন। তো আম তিনি একজন চিকিৎসক, অত্যন্ত চৌকস একজন চিকিৎসক আসলে। কিন্তু চিকিৎসকদেরকে তো পুষ্টিবিদ্যা নিয়ে শেখানো হয় না। তো সে কারণে এই আলোচনায় তিনি যেহেতু বেশ কিছু কথা বলেছেন পুষ্টি সংক্রান্ত, সে কারণেই আমি এই ভিডিওটিকে খানিকটা পর্যালোচনা করার চেষ্টা করছি। আর আমি উনার কথাগুলোর সঙ্গে যে পুরোপুরি দ্বিমত তা নয়। বরং আম কোনো কিছু, কিছু জায়গায় আমার মনে হলো যে কিছু কথা তিনি ভুল বলেছেন। আবার কিছু কথায় কিছু উম স কি যেন ফাঁকা রয়ে গিয়েছে। মানে আরো কিছু তথ্য যোগ করে দিলে চিত্রটা হয়তো আরো পরিষ্কার বোঝা যেত। তো সেজন্যেই আমি চেষ্টা করছি অ্যা এ এই আমার রিভিউর মাধ্যমে ওই ফাঁকাগুলোকে পূরণ করে দিতে। আর আরেকটা কারণ হচ্ছে যে সম্প্রতি যেহেতু আমাদের বোন আম এনসিপি এর একজন আম আ নেত্রী হিসেবে যোগদান করেছেন। সুতরাং তার ভিডিওর পর্যালোচনা করলে আমার ভাইরাল হয়ে যাবার একটা সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক, চেষ্টা করে দেখি সেটা হয় কিনা। এখন প্রশ্ন হচ্ছে আমি কে? উনার এই ভিডিও নিয়ে কথা বলার আমার কি যোগ্যতা? আমি অ্যাডভান্স কিটোজেনিক নিউট্রিশন এর উপরে একটি ট্রেনিং করেছি আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে ২০২০ সালে এবং তারপর থেকে এ বিষয়ে লেখাপড়া চালিয়ে গিয়েছি। বাংলাদেশ থেকে টাইপ 2 ডায়াবেটিসটাকে নির্মূল করাটা আমার একটা স্বপ্ন এবং এটাকে বাস্তবায়ন করার জন্যে আমি এ বিষয়ে শিক্ষা নেয়ার চেষ্টা করছি। আর আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বলব, সে কথাগুলো আসলে সেই শিক্ষার অধীনে। তো যেহেতু জিনিসগুলো আমার শেখা জিনিস, এই তথ্যগুলো কিন্তু আমি নিজে আবিষ্কার করেছি তা নয়। আ বড়, বড় ডাক্তার, বিজ্ঞানীগণ গবেষণার মাধ্যমে এই তথ্যগুলোকে আবিষ্কার করেছেন। আমি মুখস্থ করেছি। আমি এখন আপনাদেরকে সেগুলো বুঝিয়ে দেবার চেষ্টা করব। তো চলুন তাহলে আর দেরি না করে শুরু করি। ও তার আগে বলে রাখি, বোন তাসনিম জারার ভিডিওটাকে আমি রিভিউ করছি। এখানকার যে তথ্যগুলো সেগুলোকে রিভিউ করছি। সেগুলোর সঙ্গে আমি অনেক জায়গাতে একমত নই। কিন্তু মানুষ হিসেবে বোন তাসনিম জারাকে কিন্তু আমি অত্যন্ত পছন্দ করি। উনি অত্যন্ত ভদ্র, অমায়িক একজন মানুষ। উনার সঙ্গে আমার ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ হয়েছিল বছর ২ এক আগে এবং আম উনি এত কি বলব যে আমার ভিডিও তো আপনারা দেখেন। আমি সুযোগ পেলেই একটু গরম হয়ে যাই। মাঝে, মাঝে চেষ্টা করি বাঁকা কথা বলতে। কিন্তু বোন তাসনিম জারার সঙ্গে কথা বলার পরে ঠিক বাঁকা কথা উনার ক্ষেত্রে আর আমার মুখ দিয়েও আসে না। এই রকমের ভদ্র মানুষ উনি। তো যাই হোক, আজকে আলোচনাটা হচ্ছে তথ্য নিয়ে। ব্যক্তিগতভাবে উনাকে নিয়ে কোন কথা আমি আসলে বলছি না। ব্যক্তিগতভাবে আমি উনাকে খুব পছন্দও করি আসলে। তো যাই হোক, চলুন আমরা ভিডিওটি শুরু করে তথ্যের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কথা বলি। যেই ছোট, ছোট অভ্যাসগুলো আমাদের পেটে মেদ জমিয়ে তোলে, এমন ১০ টি অভ্যাসের কথা আজকে আলোচনা করব। এই লিস্টের কিছু অভ্যাস আপনাকে আশ্চর্য করবে, আর কিছু হয়তো আপনি আগে থেকেই জানেন। আমি প্রত্যেকটি বিষয়ের কারণ বুঝিয়ে বলে সমাধানও আলোচনা করব। অনেকেই সকালের নাস্তা বাদ দিয়ে একবারে দুপুরে খাবার খাওয়ার পরিকল্পনা করেন। একবেলা খাবার বাদ দিলে পরবর্তীতে বেশি খাবার খাওয়া বা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা অনেকের ক্ষেত্রেই বেড়ে যায়। এতে ওজন বাড়ার ও মেদ ভুঁড়ি বাড়ার সম্ভাবনা থাকে। যদি আপনার ক্ষেত্রে এমনটি হয়, তাহলে কোনো বেলার খাবার বাদ দিবেন না। যদি খাবার বাদও যায়, তখন সতর্ক থাকবেন যেন পরের বেলায় অতি ভোজন বা অস্বাস্থ্যকর খাবার না খাওয়া হয়। তো এক্ষেত্রে আ আমি উনার সঙ্গে এই বিষয়টাতে পুরোপুরি আসলে দ্বিমত, একমত নই একেবারেই। আম কারণ হচ্ছে সকালবেলায় নাস্তা না খাওয়াটা আসলে অত্যন্ত স্বাস্থ্যকর। তো আ কিভাবে? একটু বুঝিয়ে বলছি আপনাদের। যদি মানে যদিও পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা দেখে এসেছি যে সকালবেলায় উঠে আমরা নাস্তা খাই, সকালবেলায় উঠে সবাই নাস্তা খায়। কিন্তু নাস্তা আমাদের সকালে খেতেই হবে এমন কিন্তু বিজ্ঞানভিত্তিক কোনো কারণ নাই। আমরা যখন রাতের বেলা খেয়ে তারপরে ঘুমিয়ে গিয়েছি, রাতের খাবারের প্রসেসিংটা হয়ে গিয়েছে। আমাদের দেহ তখন সকালবেলায় একটা স্থিতিশীল অবস্থায় চলে এসেছে। তো এই অবস্থায় আমরা যদি নাস্তা না খাই তাহলে কোনো ক্ষতি হয় না। না খেলে বরং আমাদের ইনসুলিন হরমোনটা থাকে বেসলাইনে একদম, যেখানে মানে সর্বনিম্ন মাত্রায়। তো এই অবস্থায় আমাদের দেহ তখন চলতে থাকে চর্বি ভাঙিয়ে। ইনফেক্ট আপনি ঘুম থেকে ওঠার আরো হয়তো ২ ঘন্টা ৩ ঘন্টা আগে থেকেই আপনার দেহ দেহের মধ্যে যে চর্বি জমিয়ে রাখা আছে সেগুলো পুড়িয়ে শক্তি উৎপাদন করতে শুরু করে দিয়েছে। তো এই অবস্থায় আপনি যদি এখন সকালের নাস্তা না খান, তাহলে এই প্রক্রিয়াটা চলতে থাকবে। তাহলে আপনার পেটে যে মেদ জমেছে সেটাও এই প্রক্রিয়ায় কিছু পুড়ে কমবে। তো এখন আম উম না খেয়ে থাকার কারণে কেউ যদি যে কথাটা বোন বললেন যে, অনেকেই মনে করতে পারেন দুপুরবেলায় গিয়ে বেশি খেয়ে ফেলি। যদি আপনি ওজন নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকেন বা ওজনটাকে কমানোর চেষ্টায় থাকেন, তাহলে তো অবশ্যই আপনি সেটা করবেন না ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে, আপনি যদি দুপুরবেলায় খানিকটা বাড়িয়ে খানও,
তারপরেও কিন্তু সকালবেলায় এবং দুপুরবেলায় মিলিয়ে যতটা খাওয়া সম্ভব, শুধু দুপুরবেলায় আপনি অতটা খেতে পারবেন না। তো সুতরাং দুপুরবেলায় মানে সকালে না খেলে এই সুবিধাটা আপনি তারপরেও পাবেন। ইনসুলিন হরমোনটা কমে থাকলে আমাদের দেহ যখন চর্বি ভাঙিয়ে চলতে থাকে, তখন দেহের মধ্যে কিটোন উৎপাদন হয়। কিটোনটা আমাদের দেহের জন্য অনেকগুলো উপায়ে অত্যন্ত উপকারী। বিশেষ করে আমাদের মস্তিষ্কের জন্যে। এবং কোনো বিজ্ঞানী দাবি করেন আসলে যে কিটোনের এই ব্যবস্থাটা দেহের মধ্যে রাখাই হয়েছে মস্তিষ্কটাকে বাঁচিয়ে রাখার জন্যে, মস্তিষ্ককে নিরাপদ রাখার জন্যে। কিভাবে? একটু বুঝিয়ে বলি। পরীক্ষায় দেখা গিয়েছে যে যদি রক্তের মধ্যে যতটা গ্লুকোজ রয়েছে, তার অর্ধেক পরিমাণও কিটোন থাকে। যতটা গ্লুকোজ রয়েছে তার অর্ধেক পরিমাণ কিটোন যদি রক্তে থাকে, তাহলে আমাদের মস্তিষ্ক তার প্রায় ৭০% কাজ কিটোন ব্যবহার করে। গ্লুকোজ থাকলেও সে গ্লুকোজটাকে ব্যবহার না করে কিটোনটাকে ব্যবহার করে। কারণ কিটোনটা মস্তিষ্কের জন্যে আরো পছন্দনীয় জ্বালানি। তো সুতরাং আপনি যদি এই সকালবেলা না খেয়ে থাকার পদ্ধতিটা অবলম্বন করেন, তাহলে আপনার দেহে কিটোন উৎপাদনের সম্ভাবনা বেড়ে যাবে। ফলে কিটোনের যে উপকারগুলো, সেটা দৈহিক রোগের ক্ষেত্রে তো আছেই। এমনকি মানসিক যে প্রশান্তি, মানসিক রোগের ক্ষেত্রেও এর উপকার রয়েছে। কিটোন দেহে যখন বাড়ে, তখন আমাদের দেহে প্রদাহ কমে যায়। এরকম অনেকগুলো উপকার রয়েছে। তো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, কারণ তাহলে ভিডিও বেশি লম্বা হয়ে যাবে। কিন্তু আমরা যদি সকালে না খাই, তাহলে এই ঘটনাটা ঘটবে, আমরা উপকারটা পাবো। আর ওদিকে ওই সকালে এম দে সঙ্গে যেটা বললাম যে দুপুরবেলায় যে আমি ২ বেলার খাবার একসঙ্গে খেয়ে ২ বেলার পুরো খাবারটা একসঙ্গে খেয়ে ফেলতে পারবো তা তো নয়। সুতরাং দেখা যাবে তুলনামূলকভাবে আমি চেষ্টা করলেও অ যতটা ক্যালোরি বা যতটা খাবার, ক্যালোরি বলা ঠিক হচ্ছে না, যতটা খাবার আমি ২ বেলা খেতে পারতাম, এক বেলাতে অতটা খাবার খেতে পারব না। ফলে আমার মূল মানে সারাদিনে যে মোট খাবার খাওয়া, সেটার পরিমাণ তো খানিকটা কমবে। যেটাও চর্বি কমাতে আমাদেরকে সাহায্য করবে। তাই না? আর আম এই অভ্যাস একবার করে ফেললে তখন আপনারা অনুভব করবেন যে সকালে ক্ষুধাও পায় না। তো যদি ক্ষুধা না পায় এবং এটা আমাদের জন্য স্বাস্থ্যকর হয়, তাহলে এই কাজ করতে দোষ কি? ওইদিকে ইনসুলিন হরমোন যখন কমে থাকে, ইনসুলিন হরমোন যখন বেড়ে থাকে না, আমাদের দেহে যখন এই কিটোন উৎপাদন চলতে থাকে, তখন আরো কতগুলি মজার ব্যাপার ঘটে। একটা হচ্ছে আমাদের মেটাবলিক রেট, দেহে শক্তি উৎপাদনের মাত্রা, এটা বেড়ে যায়। তো দেখা গেছে যে যারা এই উপোস করেন, তাদের বা যাদের দেহের এই ইনসুলিনটাকে কমিয়ে রাখতে পারেন আরকি খাদ্যাভ্যাসের মাধ্যমে, সবসময় উপোস করতে হবে তাও নয়। কেটোজেনিক ডায়েট করলে ইনসুলিনটাকে কমিয়ে রাখা সহজ। তাদের ক্ষেত্রে গড়ে দৈনিক ৩০০ ক্যালোরি অতিরিক্ত পুড়ে যায়। কিছু না করেই। বসে থাকলেও পুড়ে যায়। তো ৩০০ ক্যালোরি মানে হচ্ছে প্রায় একটা বাইসাইকেলে ১ ঘন্টা ধরে খুব জোরে চালালে ৩০০ ক্যালোরি হয়তো আপনি পোড়াতে পারেন। তো সেই বিচারে যদি কোনো পরিশ্রম না করেই শুধু সকালবেলা আমি না খেয়ে থাকলেই ক্যালোরি বেশি পড়ে, তাহলে আমার পেটের মধ্যে জমে থাকা চর্বি সেটাও বেশি পুড়বে। সুতরাং এটা আসলে একটা উপকারী অভ্যাস। এটা মোটেও ক্ষতিকর নয় এবং এই সমস্ত কারণে। চলুন এবার ২য় কারণটা দেখি। টিভিতে খেলা, নাটক বা অন্য কিছু দেখতে দেখতে যদি খাওয়ার অভ্যাস থাকে, তাহলে মেদভুঁড়ি জমার সম্ভাবনা থাকে। কিভাবে? সমস্যাটা টিভি বা খেলা বা নাটকের না, সমস্যাটা হচ্ছে আনমনে খাওয়ার। আপনি যখন আরেকটা কাজে ব্যস্ত, আপনি কতটুকু খাচ্ছেন সেটার দিকে সাধারণত মনোযোগ কম থাকে। প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া হয়ে যেতে পারে। আর অনেক সময় এই টিভি দেখতে দেখতে খাওয়া আমরা খিদা লেগেছে বলে খাই না, বরং টিভি দেখতে দেখতে কিছু একটা খেতে হবে এমন অভ্যাস হয়ে গেছে তাই খাই। আবার এই খাবারগুলো অনেক সময় স্বাস্থ্যকর হয় না। দেখা যায় ভাজা পোড়া, মুড়ি চানাচুর এসব খাবার আমরা এক হাতে নিচ্ছি আর খাচ্ছি। এই যে অস্বাস্থ্যকর খাবার, পরিমাণে বেশি, অতিরিক্ত ক্যালোরি, এসব কারণে শরীরে চর্বি জমার একটা ক্ষেত্র তৈরি হয়। তাহলে সমাধান হিসেবে কোন কোন সময়ে আপনি আনমনে খাবার খান সেটা খুঁজে বের করবেন। আর একটু আগে যে মাইন্ডফুল ইটিং এর কথা বললাম, সেটার চর্চা করতে পারেন। তো এই বুদ্ধিটা খুব ভালো বুদ্ধি আসলে। তবে যদি কেউ পুষ্টিকর খাবার খেয়ে পেট ভরে রাখে, তখন তার আসলে এই যে টিভি দেখতে গিয়ে খেতে ইচ্ছে করাটা এটাও কমে যায়। সুতরাং তার জন্যে তখন এই না খাওয়াটা সহজ হয়। আর হ্যাঁ, অভ্যাস হিসেবে এই যে আমরা যখন তখন হাতের সামনে যাই পেলাম পট করে মুখে দিয়ে ফেললাম, এটা ভালো অভ্যাস নয়। যদিও আমরা মনে করি সামান্য ২ টো বাদাম খেয়েছি, ১ টা বিস্কিট খেয়েছি এতে কি হবে? কিন্তু আপনার দেহের জন্য কিন্তু এটা একটা খাবার। সুতরাং দেহে যখন এই খাবারটা প্রবেশ করে, পেটের মধ্যে যখন এটা যায়, এটাকে হজম করতে হবে, এটাকে কোথায় জমা করা, এটাকে কোথায় কি কাজে লাগানো বা কি করা, এই সমস্ত ব্যবস্থাপনায় দেহ ব্যস্ত হয়ে যায়। বিশেষ করে এইরকম খাবার যদি ধরেন বিস্কিট খান, বিস্কিট হচ্ছে শর্করা জাতীয় খাবার। প্রধানত শর্করা, গম দিয়ে তৈরি, আটা দিয়ে তৈরি, তাই না? তো সেটা খেয়ে ফেললে আপনার রক্তে চিনির মাত্রা বেড়ে যাবে। তো অনেকে ভাবেন যে চিনির মাত্রা ২ টো বিস্কিট আর কতটা বাড়বে? অবাক হবেন জেনে যে আপনার সারা দেহে মাত্র ১ চা চামচ পরিমাণ আ গ্লুকোজ সমান আ গ্লুকোজ আরকি রক্তের মধ্যে থাকে।
১ চা চামচ। আর আপনি যখন ১ স্লাইস পাউরুটি খান, ১ স্লাইস মাত্র, তাতেই প্রায় ৩ চামচ মতন গ্লুকোজ আপনার রক্তে যোগ হয়। তো যেখানে সারা দেহে ৫ লিটার রক্ত, তার মধ্যে থাকার কথা মাত্র ১ চা চামচ, সেখানে ১ স্লাইস রুটি বা ২ টো ওই যে ডাইজেস্টিভ বিস্কিট বা চায়ের সঙ্গে খাওয়ার যে মিষ্টি বিস্কিট, সেটা খেলেই যদি ৩ চামচ ৪ চামচ চিনি যোগ হয়ে যায়, তাহলে সেটা দেহের জন্যে একটা অত্যন্ত বড় পরিশ্রমের কাজ হয়ে দাঁড়ায়। আমরা মনে করি না, কিন্তু দেহ মনে করে। তো ফলাফলে ওই যে চর্বি ভাঙানোর যে প্রক্রিয়ার কথা বললাম একটু আগে, যে আপনি না খেয়ে থাকলে যেই সুবিধাগুলো পেতাম, সেই সুবিধাগুলো আপনি কিছুই আর পাবেন না। ফলে এই অভ্যাসটা খুবই খারাপ। তো পুষ্টিকর খাবার খাবেন, যখন খাবেন তখন পুষ্টিকর খাবার খাবেন। শর্করা খাবেন যত কম খেয়ে পারা যায়। আর মাছ, মাংস, ডিম, প্রোটিন জাতীয় খাবার এটাকে বেশি করে খাবেন। সঙ্গে খাবেন আম চর্বি, স্বাস্থ্যকর চর্বি। মাংসের সঙ্গে যে চর্বি পাওয়া যায়, ঘি, মাখন এগুলো। এগুলো খেলে পরে আপনার দেহের পুষ্টি চাহিদা মিটে গেলে তখন খাবারের প্রতি এমনিতেই আপনার আর আগ্রহ থাকবে না। খাবার সামনে সাজিয়ে রেখে আপনি বসে থাকতে পারবেন। কিন্তু হাত দিয়ে যে এটা তুলে নিই, ওটা একটু খাই এরকম হবে না। তবে এইরকম খাবারের মানে পুষ্টিকর খাবার খেলেও তারপরে বাদাম যদি একটা মুখে দেন, তাহলে অবশ্য সর্বনাশ হওয়ার কথা। কারণ বাদাম মুখে দিলে অনেক লোকেই আর থামতে পারে না। পুরো প্যাকেট খালি না করে, পুরো বাটি খালি না করে থামতে পারে না। তো সেজন্যে বাদাম জাতীয় খাবারগুলোকে এইরকম স্ন্যাকস হিসেবে খাওয়ার জন্য রাখবেনই না। বাড়ির মধ্যেই রাখবেন না। যাতে করে এই বিপদে আপনি না পড়েন। কিন্তু বোন যেই বুদ্ধিটা দিলেন এটা আসলে সাধারণভাবে এটা একটা ভালো বুদ্ধি। মানসিক চাপ বা স্ট্রেসের কারণে মেদভুঁড়ি জমে এবং এটা হয় ভাবে। আমরা যখন দিনের পর দিন মানসিক চাপে ভুগি তখন আমাদের শরীরে কর্টিসল নামের একটা হরমোন নিঃসরণ হয়। এই হরমোনটা বাড়লে অতিরিক্ত চিনি বা চর্বিযুক্ত খাবার খাওয়ার ক্রেভিং বা প্রবল ইচ্ছা জাগতে পারে। সেটা কেন একটু বুঝিয়ে বলি তাহলে কারণ এই অংশটা উনি বেশ অনেক তথ্য দিয়েছেন। আমি একটু মাঝে, মাঝে থামিয়ে আপনাদেরকে বুঝিয়ে বলি। কর্টিসল হরমোনটা হচ্ছে আমাদের স্ট্রেসের হরমোন। যখনই কোনো কারণে আমাদের মানসিক চাপ তৈরি হয়, যখনই এটা আসলে কয়েকদিন চললে তারপরে যে নিঃসরণ হয় তা না। যখনই মানসিক চাপ হয় তখনই কর্টিসল হরমোনটা বেরিয়ে আসে। বেরিয়ে এসে সেটাকে সমাধান করার চেষ্টা করে। তো এটা আমাদের জন্যে মানুষের জন্য অত্যন্ত উপকারী ছিল যখন আমরা বনে জঙ্গলে বাস করতাম। তখন হঠাৎ করে একটা বাঘ দেখলাম বা একটা শেয়াল দেখলাম, একটা সাপ দেখলাম। আমাদেরকে হয় এটার সঙ্গে মারামারি করতে হবে অথবা দৌড়ে পালাতে হবে। তো এই ২ ক্ষেত্রেই আমাদের শক্তি চাই প্রচুর। আমাদের দ্রুত ব্যবহার্য শক্তি চাই। যেমন গ্লুকোজ। তো এই কারণে দেখা যায় যে যখনই আমরা কোনো চাপের মধ্যে পড়ি, আমাদের কর্টিসল হরমোন বেরিয়ে আসে। কর্টিসল হরমোনটা লিভারকে গিয়ে বলে যে, "এক্ষুনি আমাকে চিনি বানিয়ে দাও।" লিভার তখন চিনি বানিয়ে রক্তে চিনির মাত্রাটাকে যেটা ছিল ১ চা চামচ, সেটাকে বাড়িয়ে হয়তো ১.৫ চা চামচ করে ফেলল। তো বা ২ চা চামচ করে ফেলল। করে দিয়ে বডি তখন রেডি যে এখনই আমি মারামারি করতে বা দৌড়তে প্রস্তুত। তো আমাদের বর্তমান যে আধুনিক জীবন, এই জীবনে কিন্তু সেই ঝুঁকিগুলো আর নাই। কিন্তু এখন ভিন্ন রকমের ঝুঁকি ঝুঁকি আছে। এখন আমরা হঠাৎ করে যখন ওই বিদ্যুৎ বিল বা কোনো এরকম অ্যাম অ্যা পাওনাদার বা এরকম কেউ এসে হঠাৎ করে খোঁজ করে, আমরা ভয় পেয়ে যাই। আমাদের কর্টিসল হরমোন নিঃসরণ হয়। তো ওই কর্টিসলের হরমোনের কারণেও ঠিক একইভাবে রক্তে চিনি বেড়ে যায়। কিন্তু আমরা তো এবার দৌড়চ্ছি না। আমরা ঘরে বসে, বসে ওই বিলের কাগজটা হাতে নিয়ে স্ট্রেস করছি, মানসিক চাপের মধ্যে ভুগছি। ফলে চিনি তৈরি হচ্ছে কিন্তু এই চিনিটা খরচ হচ্ছে না। তো খরচ না হলে এই চিনিটা তখন আবার ফেরত যেতে হবে। তো তখন আমাদের দেহে আবার হরমোন ওই ইনসুলিন হরমোনটা বেরিয়ে আসে। কারণ ইনসুলিন হরমোন রক্তে চিনির মাত্রা স্বাভাবিকের থেকে বাড়তে শুরু করলেই ইনসুলিন বাড়তে শুরু করে। ইনসুলিন নিঃসরণ শুরু হয়। তো যখন এটা এই বেড়ে গেল, সঙ্গে, সঙ্গে ইনসুলিন হরমোন নিঃসরণ হলো। ইনসুলিন এসে আপনার চর্বি ভাঙাকে বন্ধ করে দেবে এবং এই যে এই চিনির মাত্রা রক্তে যে স্বাভাবিক মাত্রায় ছিল, অনেকের ক্ষেত্রে দেখা যাবে এটাকে স্বাভাবিকের থেকে একটু বেশি কমিয়ে ফেলেছে। যাদের মেটাবলিক সিনড্রোম রয়েছে তাদের দেহে ইনসুলিন নিঃসরণ হয় বেশি। তো সুস্থ একজন মানুষের ক্ষেত্রে ওই অ্যা মানসিক চাপ বাড়লে যতটা ইনসুলিন আসতো, আপনি যদি অসুস্থ হন তাহলে আপনার ইনসুলিনটা আসে আরো বেশি। তো এই বেশি ইনসুলিনের প্রভাবে রক্তে চিনিটা এতখানি ছিল সেটাকে স্বাভাবিক মাত্রায় হয়তো এনে স্বাভাবিকে নামিয়ে আনতো। ইনসুলিন যদি আসতো তাহলে স্বাভাবিকে নামিয়ে আনতো। কিন্তু এখন আপনার যেহেতু ইনসুলিন বেশি নিঃসরণ হয়েছে, এটা করে কি স্বাভাবিকের থেকেও এটাকে নামিয়ে ফেলে। তো তখন আমাদের মস্তিষ্ক দেখে ইনসুলিন হরমোন বেড়ে থাকলে মস্তিষ্ক তো কিটোন পাবে না। কারণ চর্বি ভাঙা বন্ধ থাকলে কিটোন তৈরি হয় না। তো মস্তিষ্ক দেখতে পাচ্ছে কিটোন পাচ্ছি না। আবার এদিকে রক্তে চিনির মাত্রাও গেছে কমে। তখন মস্তিষ্ক বাঁচার জন্যে মনে করে আমাকে এক্ষুনি খাবার খেতে হবে নয়তো আমি শেষ। সুতরাং সে তখন ক্ষুধা বাড়িয়ে দেয়। ক্ষুধা বাড়িয়ে আপনাকে আবার খাওয়ানোর চেষ্টা করে। ফলে
আপনি খেতে বাধ্য হন এবং আপনার দেহে অতিরিক্ত এই যে খাবার যেটা খেয়েছেন সেটা চর্বি আকারে আবার জমতে শুরু করে। তো একটা ভীষণ যন্ত্রণা। তাছাড়া এই ইনসুলিন হরমোনটা বেড়ে গেলে আমাদের মেটাবলিক রেট কমে যায়। একটু আগে সে কথা বলতে বললাম, তাই না? তো মেটাবলিক রেট যদি কমে যায়, শক্তি উৎপাদনের মাত্রা যদি কমে যায়, তাহলে আমাদের দেহে চর্বি ক্ষয় কম হবে। তো এগুলো হচ্ছে কারণগুলো। এছাড়াও বোন একটু পরে সে কথাটাও বলবেন যে ইনসুলিন হরমোন, লেপটিন নামে একটা হরমোন যেটা আমাদের ক্ষুধা নিবৃত্তির হরমোন। যখন লেপটিন বেড়ে যায় তখন আমাদের মস্তিষ্ক মনে করে যথেষ্ট খাবার আছে। অ্যা সুতরাং তার আর খাবার দরকার নাই। ক্ষুধা তখন কমে যায়। কিন্তু ইনসুলিন করে কি লেপটিনের কাজ বন্ধ করে দেয়। লেপটিনটাকে অকার্যকর করে দেয়। ফলে আপনার লেপটিন কমে গেলে তখন ক্ষুধা এমনিতেই আরো বেড়ে যায়। তো এগুলো তখন আমাদেরকে মহাবিপত্তির মধ্যে ফেলে। তো সেজন্যে মানসিক চাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হয়। তবে আমি মানসিক চাপে ভুগছি এই কথা ভাবতে, ভাবতেও অনেকে মানসিক চাপের মধ্যে পড়ে যান। তো সেজন্যে এটাকে ম্যানেজ করা একটুখানি ট্রিকি। আম আর আমাদের যে জীবনে যে ঝামেলাগুলো বিল, বিভিন্ন রকমের বাজারের খরচ, এটা সেটা এগুলো তো রয়েছে। এগুলোর হাত থেকে তো আমরা মুক্তি পাবো না। তো এখন আম বোন যারা অবশ্য এগুলো সম্পর্কে কিছু বুদ্ধি দিয়েছেন, যেই বুদ্ধিগুলো অনেকে আমরা ব্যবহার করতে পারি। ব্রিথিং এর টেকনিক, মেডিটেশন এগুলো ব্যবহার করে আমরা স্ট্রেসের হাত থেকে নিজেদেরকে খানিকটা বাঁচানোর চেষ্টা করতে পারি। বা যেই কারণে স্ট্রেসটা তৈরি হয়, সেই কারণটাকে যদি সমাধান করতে পারি, তাহলেও হয়তো দীর্ঘমেয়াদে সেই সমস্যা থেকে বেঁচে থাকতে পারবো। তো চলুন বাকি কথাগুলো আমরা শুনি। আমার মনে হয় বোন যারা যে কথাগুলো বলবেন তার সবগুলো দিকই আমি অলরেডি খানিকটা আলোচনা করে ফেলেছি। কিন্তু চলুন শুনি। ওজন বা মেদভুঁড়ি বাড়াতে কর্টিসলের প্রভাব এখানেই শেষ না, আরও ৩টা কাজ সে করে। ১. শরীরের অন্যান্য জায়গায় যেমন পিঠ, উরু, নিতম্ব এই সমস্ত জায়গার চেয়ে পেটের অংশে চর্বি জমতে বিশেষ সাহায্য করে কর্টিসল। হ্যাঁ, এটাকে আমরা বলি সেন্ট্রাল অ্যাডিপোসিটি। হ্যাঁ। ২. আরেকটা হরমোনকে বাড়িয়ে দেয়, যে হরমোনটা আমাদের বেশি করে ক্ষুধা অনুভব করায়। ওইটার নাম হচ্ছে গ্রেলিং হরমোন এবং সেটা কিভাবে হয় একটু আগে বুঝিয়ে বলেছি। ইনসুলিন বেড়ে গেলে বা বেশি ইনসুলিন নিঃসরণ হলে সেটা ধীরে, ধীরে চিনিটাকে বেশি কমিয়ে ফেলে। বেশি কমিয়ে ফেললে তখন মস্তিষ্ক দেখে চিনিও নাই, এদিকে কিটোনও নাই। সঙ্গে, সঙ্গে বলে জলদি আমি খাবার চাই। ৩. লেপটিন নামে এক হরমোন কমিয়ে দেয়, যেটা আমাদের পেট ভরা অনুভব করায়। সারাংশ হলো, এর ফলে পেট ভরা কম মনে হয়, ক্ষুধা বেশি লাগে, আর বেশি খেলে যে চর্বিটা হয় সেটা পেটের অংশে জমায়। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, পছন্দের কাজ, মেডিটেশন, প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে মানসিক চাপকে দূরে রাখবেন। কিছু গবেষণায় দেখা গিয়েছে কম ঘুমের সাথে ওজন বেড়ে যাবার এক সম্পর্ক আছে। এটা বিভিন্ন কারণে হতে পারে। আপনি যখন রাত জাগেন তখন কিছু একটা খেতে ইচ্ছা করতে পারে। ঘুমিয়ে থাকলে তো এই অতিরিক্ত খাবারটা খাওয়া হতো না। আবার রাত জেগে কাজ করার সময় আমরা যে খাবারগুলো সাধারণত খাই সেগুলো প্রায়শই ক্ষতিকর ফ্যাট বা চিনিযুক্ত খাবার বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার হয়। অ্যা ফ্যাট বা চিনিযুক্ত খাবার। ফ্যাটযুক্ত খাবার যদি শর্করা মুক্ত হতো তাহলে কিন্তু সেটা ক্ষতিকর নয়। আপনি যদি রাতে জেগে থাকবেন ঠিক করে তারপরে সঙ্গে গরুর মাংস ভেজে পকেটে করে বা বাক্সে করে নিয়ে আসেন এবং রাতের বেলায় শুধু গরুর মাংসটা খান অথবা সিদ্ধ ডিম দুটো খেয়ে নেন অথবা ঘি দিয়ে ভাজা ডিম খেয়ে নেন। তাহলে কিন্তু এই বিপত্তিটা হয় না। কিন্তু যদি আমরা ওই পরোটা নিয়ে তার মধ্যে ডিম ঢুকিয়ে তারপরে খাই অথবা পরোটা দিয়ে মাংস খাই তাহলে কিন্তু সর্বনাশ হয়ে গেল। তো সেদিক থেকে এটা ক্ষতিকর। আর ঘুমের আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা সঠিক মাত্রায় না ঘুমোলে আমাদের দেহ ইনসুলিন হরমোনের সংকেতে কাজ করে না। এমনকি ১ রাত, মাত্র ১ রাত আপনি ঠিকমতো না ঘুমালে পরের দিনটায় আপনি খানিকটা ইনসুলিন রেজিস্ট্যান্ট থাকবেন। অর্থাৎ আপনার দেহে ইনসুলিন হরমোনটা সঠিকভাবে কাজ করবে না। একই মাত্রার কাজ করার জন্য বেশি ইনসুলিনের প্রয়োজন হবে। আর ইনসুলিনের মাত্রা বেশি থাকলে তখন আপনার দেহে শক্তি উৎপাদনের মাত্রা কমবে। মানে মেটাবলিক রেট কমে যাবে। আর যার ফলে দেহে চর্বি ভাঙা সমস্যা হয়ে যাবে। তো এছাড়াও এর আরো কতগুলো নেতিবাচক প্রভাব রয়েছে না ঘুমানোর। তো সেজন্যে বিশেষ করে যারা ওই যে নাইট শিফটে কাজ করে তাদের কিন্তু ঝুঁকি অনেক বেড়ে যায়। তাদের অসুখ-বিসুখ বেশি হয়। কারণ তারা রাতের বেলায় জেগে থেকে কাজ করছেন। অথচ রাতের বেলায় আমাদের ঘুমানোর কথা। তো যারা আমরা নাইট শিফটে কাজ করতে বাধ্য নই, আপনাদের চেষ্টা করা উচিত রাতে যেন ভালো করে ঘুমোতে পারেন। আর ভালো করে ঘুমানোর চেষ্টা করা। ঘুমানোর জন্য যে পরিবেশ প্রয়োজন সেরকম পরিবেশ তৈরি করে তারপরে ঘুমানো। আ যাতে করে আপনি পরের দিন এই ইনসুলিন রেজিস্ট্যান্স এর মধ্যে না পড়েন এবং এই যে বিপত্তির কথাগুলো বললাম, এই বিপত্তিগুলো আপনার দেহে না ঘটে। খাবার স্বাস্থ্যকর কিনা তা নিয়ে ওই সময় অত চিন্তা আমরা সাধারণত করি না। আর তারপর যদি নিয়মিত ঘুম কম হয় তখন সেটা মানসিক চাপ বা স্ট্রেস তৈরি করতে পারে। সেই স্ট্রেস আবার বিভিন্নভাবে বাড়তি ওজন এবং মেদভুঁড়ির কারণ হতে পারে। হুম। ভালো ঘুমের উপায় নিয়ে আরেকটা ভিডিওতে বিস্তারিত বলেছি। লিংক দিয়ে দিব, বিস্তারিত সেখানে দেখে নিবেন। আপনি যখন খাবার খাওয়া শুরু করেছেন সেই খাবার পেটে যায় এবং পেটের সাথে আপনার ব্রেইনের একটা কথাবার্তা হয়। পেট ভরেছে কিনা এটা ব্রেইনের জানতে ২০ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। তো এই কথাটা শুনে একটুখানি খেয়াল রাখবেন যে সবসময় কিন্তু ব্যাপারটা সেরকম নয়। খাবার নির্ভর করে আপনি কোন ধরনের খাবার খাচ্ছেন। আ এই বিষয়ে আমি যতটুকু শিখেছি সেটাতে বলে যে
প্রোটিন এবং ফ্যাট যখন আমরা খাই, তখন আমাদের মস্তিষ্ক আসলে অতি দ্রুতই সেটা জানতে পারে। আর কথা শুনে মানে যারা যেভাবে উপস্থাপন করলেন তাতে খানিকটা মনে হতে পারে যে মস্তিষ্ক আর আ পেট এত দূরে যে কথা বলতে যে সময় লাগে। কিন্তু আপনি আপনার পায়ের তলায়ও যদি একটু ছোঁয়া দেন, হ্যাঁ? হাতের তালুতে ছোঁয়া দেন, সঙ্গে, সঙ্গেই তো মস্তিষ্কের সংকেত যায়। তাই না? সুতরাং এটা সংকেতটা পার হতে যে সময় লাগে তা না। কিন্তু আপনি কি খাবার খাচ্ছেন তার উপর ভিত্তি করে পেটের মধ্যে কতগুলো হরমোন নিঃসরণ হয়। প্রোটিন খেলে আম ওই যে পেপটাইড YY নামে একটা আম এনজাইম রিলিজ হয় যেটা মস্তিষ্ককে জানাতে পারে যে আপনি প্রোটিন খাচ্ছেন। আবার চর্বি জাতীয় খাবার খেলে কোলেসিস্টোকাইনিন নামে একটা হরমোন বা একটা এনজাইম হয় যেটা মস্তিষ্ককে জানাতে পারে যে আপনি চর্বি খেয়েছেন। কতটা চর্বি খেয়েছেন তার একটা ধারণা মস্তিষ্ক সেখান থেকে পেয়ে যেতে পারে। কিন্তু শর্করা জাতীয় খাবার খেলে মস্তিষ্ক এরকম কোনো সংকেত পায় না। এবং তখন এটা বোঝার একমাত্র পথ যেটা সেটা হচ্ছে যখন খেতে, খেতে আপনার পেটটা পাকস্থলীটা ফুলে টাইট হয়ে যায়, তখন যে টান অনুভূতিটা হয় পাকস্থলীর গায়ে, এই অনুভূতিটা মস্তিষ্ককে জানায় যে আমি কিন্তু এখানে টান অনুভব করছি। তখন মস্তিষ্ক বোঝে ও টান যদি অনুভব করে তাহলে তো নিশ্চয়ই ভরে গিয়েছে। আর জায়গা নাই। তো এইভাবে ক্ষুধাটা তখন নিবৃত হয়। মস্তিষ্ক তখন ধরে নেয় যে ঠিক আছে আমার তাহলে পেট ভরে গিয়েছে। তো আমরা যদি খাবার থেকে শর্করাগুলোকে বাদ দিয়ে রাখি, তাহলে কিন্তু আম এই অল্প পরিমাণ খাবার খেলেও আমাদের এই আ কি বলে যে পেট ভরার অনুভূতিটা হয়ে যাবে এবং আমরা এই বিপদ থেকে বাঁচব। আপনি যদি দ্রুত খান তাহলে বেশি খেয়ে ফেলার সম্ভাবনা থাকে, কারণ ব্রেইন হয়তো তত দ্রুত পেটের কাছ থেকে জেনে আপনাকে বলতে পারবে না যে আপনার পেট ভরে গেছে। সমাধান না, আপনি সঠিক পুষ্টিযুক্ত খাবার খেলে মস্তিষ্ক এটা বুঝতে পারবে এবং সময় হ্যাঁ, খানিকটা লাগবে। কিন্তু আম একেবারে এই ২০ মিনিট ধরেই ধীরে, ধীরে খেতে হবে তাও নয়। আপনি তার থেকে কম সময়েও আম খেয়ে নিতে পারেন এবং আ দেখা গিয়েছে যে পুষ্টিকর খাবার যদি হয় তার থেকে কম সময়ে খেলেও এত আ বড় সমস্যা আসলে কিছু হয় না। কিন্তু আবার উল্টো দিকে আমরা সাধারণত যেহেতু খাবার-দাবারে শর্করা ভিত্তিক খাবারই খাই, সুতরাং বোন যে কথা বলেছেন এটা গুরুত্বপূর্ণ কথা। এটা মেনে চলাটা হয়তো আমাদের অনেকের জন্য উপকারী হবে। হচ্ছে ধীরে, ধীরে খাবারের প্রতি মনোযোগ দিয়ে খাওয়া, যেটাকে আমরা মাইন্ডফুল ইটিং বলি। আর যদি খুব দ্রুত খেতেই হয় তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার নিয়ে সেখানেই খাওয়া শেষ করা। প্লেটটা তো মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আপনি পরিমাণে কতটুকু খাচ্ছেন। প্লেটটা বড় হলে সাধারণত খাবার একটু বেশি পরিমাণে নেওয়া হয়। আর আমরা সাধারণত প্লেটে যতটুকু খাবার নেই পুরোটাই শেষ করে উঠতে চাই। তো হয়তো কিছু বোন এক্ষেত্রে যে কথা বললেন যে খাবারের পরিমাণটা হচ্ছে মূল কথা। না, এটা এক্ষেত্রেও আমি উনার সঙ্গে একেবারে সাংঘাতিকভাবেই দ্বিমত পোষণ করি। আমাদের ওজনের দিক যদি হিসেব করি বা মাথায় রাখি, তাহলে খাদ্যের পরিমাণটা আসলে মূল কথা নয়। বরং এই খাদ্যের রকমটা হচ্ছে মূল কথা। আমি কি খাচ্ছি সেটা হচ্ছে বড় কথা, কতটা খাচ্ছি তা নয়। তো উদাহরণ হিসেবে আপনি যদি ধরুন প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাবার খান, তাহলে পরিমাণে কম খেয়েও আপনি কিন্তু আ আপনার যে ক্ষুধা নিবৃত্তি সহজে হবে। এবং তখন বেশি খেয়েও মানে যেটাকে সবাই সাধারণত হিসেব করে যে ক্যালোরির মাধ্যমে হিসেব করা যদিও সেটা একটা বোকামি। কিন্তু ক্যালোরি হিসেব করেও যদি আমরা দেখি, আপনি মাংস এবং চর্বি খেয়েছেন। আপনার হয়তো ৫,০০০ ক্যালোরি খেয়ে ফেলেছেন। যেখানে আপনার চাহিদা হচ্ছে ২,০০০ ক্যালোরি। এইরকম যদি খেয়ে ফেলেন, তারপরেও দেখা যায় সেটা দেহের উপরে নেতিবাচক প্রভাব ফেলে না। এই বিষয়ে স্যাম ফেলথাম নামে একজন ইউকের একজন নাগরিক একটা পরীক্ষা করেছিলেন। তিনি আম ২১ দিন এই লো ফ্যাট, তারপরে লো কার্ব এবং ভিগান এইরকম ৩ ধরনের ডায়েট ২১ দিন করে খেয়ে দেখেছেন যে ওজনের উপরের প্রভাব কি? তো যখন তিনি লো কার্ব খেলেন, লো কার্ব মানে হচ্ছে শর্করা তিনি এই সময় খাননি ২১ দিন ধরে। কিন্তু আ প্রোটিন এবং ফ্যাট খেয়েছেন প্রচুর। এবং এই ৩ টে খাবারের মধ্যেই তিনি প্রতিদিনে ৫,৮০০ ক্যালোরি করে খেয়েছেন। সেটা যেই খাবারই খান ৫,৮০০ ক্যালোরি সমপরিমাণ খাবার তিনি খেয়েছেন প্রতিদিন। তাতে দেখা গিয়েছিল যে যখন তিনি লো কার্ব খাচ্ছেন, ২১ দিন ধরে এই অতিরিক্ত ক্যালোরি খাওয়ার পরেও তার ওজন বেড়েছিল মাত্র ১ কেজি ৩০০ গ্রাম। যেটা মোটেও ওজন বাড়া নয় বলতে পারেন সহজ কথায়। আর ঠিক একই পদ্ধতি অনুসরণ করে যখন তিনি লো ফ্যাট খেলেন, অর্থাৎ ফ্যাটটাকে বাদ দিয়ে তিনি প্রোটিন এবং কার্বোহাইড্রেট একত্র করে খেলেন, তখন দেখা গেল উনার ওজন বেড়েছে প্রায় ৭.৫ কেজির মতন। এই ২১ দিনেই। তো তাহলে কোন খাবার খাচ্ছি, খাবারের রকমটা আসলে আমাদের দেহে চর্বি কতটা জমবে তার উপর একটা বিশাল প্রভাব বিস্তার করে। খাবারের পরিমাণটা গুরুত্বপূর্ণ। একেবারে কম যদি খান তাহলে তো যে খাবারই খান তাতেই আপনার ওজন বাড়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু
যদি সঠিক খাবার আপনি বেশি পরিমাণেও খান, তাহলেও দেখা যায় দেহে চর্বি জমে না। আর ভুল খাবার কম পরিমাণ খেলেও সেটা দেহে জমে যায়। এক্ষেত্রে চাবিটা হচ্ছে ইনসুলিন হরমোনটা। প্রোটিন এবং ফ্যাট আপনি যদি খান বা শুধু ফ্যাট যদি খান, তাহলে ইনসুলিন হরমোনটা বিশেষ বাড়ে না। এদিকে শর্করা জাতীয় খাবার খেলে সঙ্গে সঙ্গে ইনসুলিন হরমোনটা বাড়ে। ইনসুলিন হরমোনটা বাড়লেই সঙ্গে সঙ্গে দেহ চলে যায় শক্তি জমা করার যে মোড বা অবস্থা, সেই অবস্থায়। তখন সে শক্তি খরচ করতে চায় না। সব জমা করে রাখে। আর জমা করে রাখলে আপনার পেটে যে চর্বি ছিল, মেদ ছিল, সেটা কিন্তু খরচ হবে না। তো এটা হচ্ছে ব্যাপার। কিছু বাকি থাকতে আমার মনে হচ্ছে পেট ভরে গেছে, কিন্তু প্লেটে যেহেতু খাবার আছে সেই খাবারটা রেখে আমরা উঠতে চাই না। আর এভাবেই প্রয়োজনীয় অতিরিক্ত খাওয়া হয়ে যায়। তাই শুরু থেকে যদি প্লেটটা একটু আকারে ছোট হয় বা খাবার নেওয়ার সময় আমরা পরিমাণটা খেয়াল রাখি, তাহলে প্রয়োজনীয় অতিরিক্ত খাওয়ার সম্ভাবনা কমবে। না, এক্ষেত্রে আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটা বা দিকটা যেটা আমাদের মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে আমাদের খাদ্য মানে ক্ষুধার অনুভূতি। যখন আমাদের ক্ষুধার অনুভূতি মিটে যাবে, তখন আমরা খাওয়া বন্ধ করে দেব। আ এবং এইভাবে যদি আমরা আম আ করি, তাহলে কতটা ক্যালোরি খেয়েছি সেটা নিয়ে দুর্ভাবনার দরকারই নেই। আমরা শর্করা জাতীয় খাবারটাকে যদি বাদ রাখি, তাহলে প্রোটিন, ফ্যাট মিলিয়ে খেলে যখন আমার পেট অনুভব করব যে আমি পেট ভরে গিয়েছে, তখন থেমে যাব। তাহলেই সমস্যা সমাধান হয়ে যাবে। আর শর্করা মিলিয়ে খেলে অবশ্য তখন আরো অনেক জিনিসই আপনাকে মাথায় রাখতে হবে। আর অনেক জিনিস মাথায় রেখে, অনেক ক্ষুধায় কষ্ট পেয়ে তারপরে ওজন হয়তো কমানো আপনার জন্য সহজ হবে না। দাওয়াত খেতে গেলে আমরা অনেক সময় সৌজন্যবোধ থেকে বেশি খেয়ে ফেলি। প্লেটে কেউ খাবার দিয়ে দিলে সেটা শেষ করে ওঠা কর্তব্য হিসেবে ধরে নিই। আবার বন্ধু বান্ধবের সাথে দেখা হলে পেট ভরা থাকার পরেও কিছু একটা অর্ডার দেওয়া হয়। এরকম করলে এগুলো দিবেন মাইর, হ্যাঁ? আমার পেট আমি আমার মন মতো খাবো। তুমি জোর করে দিও না কাটা আইছো, হ্যাঁ? ফাইজলামি? মারামারি লেগে যাইব। এই অভ্যাসগুলো ওজন বাড়াতে ও মেদভুঁড়ি জমাতে পারে। এই চক্র থেকে বেরিয়ে আসতে হলে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। অতিরিক্ত খাবার শরীরে যে সকল বিরূপ প্রভাব ফেলতে পারে সেটা মাথায় রেখে খাবার খাওয়ার বা না খাওয়ার সিদ্ধান্ত নেবেন। সঙ্গে একটা লাঠি নিয়ে যাবেন। যদি কেউ জোর করে বেশি খাবার খাওয়াইতে চেষ্টা করে, তইলে হুম, লাঠি। দাওয়াতে আরেকটা প্রচলন হচ্ছে শেষে মিষ্টি জাতীয় খাবার খাওয়া। এই ক্ষেত্রেও খেয়াল রাখবেন যেন অতি ভোজন না হয়। পরিমিত পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খাবেন। এই মিষ্টি জাতীয় খাবারের ক্ষেত্রে পরিমিত পরিমাণ ব্যাপারটাও আম কি জানি অ্যাডভার্ট চলে এলো রে আবার। আচ্ছা, পরিমিত পরিমাণের কথাটা একটু পরে বলি। অ্যাডভার্টটাকে আগে কেটে দিই, তারপরে আপনাদেরকে বিষয়টা নিয়ে বলি। হ্যাঁ, আচ্ছা, পরিমিত পরিমাণের কথা যেটা এম এলো, মিষ্টি, মিষ্টিটা হচ্ছে প্রথমত ফ্রুক্টোজ জাতীয় চিনি। তার সঙ্গে হচ্ছে কার্বোহাইড্রেট মানে শর্করা মিশিয়ে। সঙ্গে থাকে ফ্যাট, সঙ্গে থাকে প্রোটিন। দুধ দিয়ে তৈরি করা। এর মধ্যে প্রোটিনও কিছু থাকে। তো এটা আসলে আমাদের ওই ইনসুলিন হরমোন নিঃসরণের ক্ষেত্রে রীতিমতো একটা বোমার মতন ভূমিকা রাখে। তো আপনি অনেক খাবার খেয়ে তারপরে যখন আবার এটা খান, তখন এটা আসলে উপকার একদম করে না। তবে বিয়েবাড়ি খেতে গিয়ে যখন প্লেট ভরে বিরিয়ানি খেলেন, তারপরে মিষ্টি খেলে আগে যা পরিমাণ খেয়েছেন, তার সঙ্গে মিষ্টি আর খুব বেশি যোগ করবে কি? সুতরাং যদি ব্যাপারটা এরকম হয় যে মাসে ১ বার বা ৬ মাসে ১ বার খাচ্ছেন, তাহলে সেদিন বরং কোনো চিন্তা ভাবনা না করে খেয়ে নেওয়াটাই ভালো। এনজয় করে নিলেন। তারপরে আবার ৬ মাস যদি না খান, তাহলে এই সামান্য যে ক্যালোরি বেশি বা খাবার বেশি আপনি খেয়েছিলেন, এটা পরবর্তী সপ্তাহে ২ সপ্তাহের মধ্যে মিটে যাবে। দেহ থেকে এটা চলে যাবে। এটা নিয়ে তখন আর দুশ্চিন্তা করা লাগবে না। ওই বিয়েবাড়িতে গিয়ে বা অনুষ্ঠানের মধ্যে গিয়ে তখন এটা খাবো না, ওটা খাবো না, ধরা যাবে না, আমি ডায়েট করছি। এই সমস্ত না বলে সিম্পলি যদি আপনি বাকি সময়টা যখন আপনার নিজের উপরে নিজের আ নিয়ন্ত্রণ রয়েছে, সেই অবস্থায় আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেন, তাহলে এই অনুষ্ঠানে গিয়ে, দাওয়াতে গিয়ে নিশ্চিন্তে খাবেন। চিন্তাভাবনা কিছু করতে হবে না। তাতেও ক্ষতি হবে না। তবে দাওয়াত যদি আবার এরকম হয়, আপনি এত গুরুত্বপূর্ণ মানুষ যে প্রতিদিনই আপনাকে দাওয়াত দিয়ে প্রতিদিনই আপনাকে বিরিয়ানি খাওয়ানো হয়, তাহলে অবশ্য বিপদ। তো সেটার সমাধান কিভাবে হবে? একটা কাজ করতে পারেন, গিয়ে বলতে পারেন যে, "আমার ডায়েটিশিয়ান বলেছে আমাকে মাংস ছাড়া কিছু আমি যেন না খাই। বিরিয়ানিও খেতে পারব না, শুধু মাংসগুলো তুলে দিলে খেতে পারি।" তো তাহলে উপকারী জিনিস পাবেন, আ এবং ক্ষতিকর জিনিসটা আপনার দেহে আসবে না। আবার বিরিয়ানির যে স্বাদ, সেটা তো মাংস থেকেই আমরা প্রধানত পেয়ে থাকি, তাই না? সেই স্বাদটাও খানিকটা পেয়ে যাবেন। তো তাহলে সব দিকের অ্যাম চাওয়াটাই মিটে গেল। সাদা চাল সাদা আটা তৈরি করার সময় ফাইবার সহ অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ফেলে দেওয়া হয়। ফাইবার আমাদের খাবারকে আস্তে আস্তে হজম করতে সহায়তা করে। ফাইবার ফেলে দেওয়ার কারণে খাবারগুলো দ্রুত হজম হয়, রক্তে ব্লাড সুগারের মাত্রা দ্রুত বেড়ে যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে সাদা চাল সাদা আটার মতো এমন প্রক্রিয়াজাত শস্যদানা বেশি খাওয়ার সাথে মেদভুঁড়ি সম্পর্কযুক্ত। এক্ষেত্রে অন্য কারণটা তিনি যদি ব্যাখ্যা করে আরেকটু বলতেন, তিনি বললেন রক্তে চিনিটা বেড়ে যায়। কিন্তু তার সঙ্গে
ঠিক সঙ্গে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে রক্তে ইনসুলিন হরমোনটাও সঙ্গে বাড়ে এই চিনিটাকে সরিয়ে নেবার জন্যে। তো ইনসুলিন হরমোনটা বেড়ে গেলেই চর্বি জমার যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যায়। এমনকি আপনি যদি ওই বাদামি চাল বা লাল আটার রুটিও খান, তাহলেও এই প্রক্রিয়াটা ঘটবে। আরেকটু কম ঘটবে কিন্তু ঘটবে। তো সেইজন্যে আম যদি উপায় থাকে তাহলে এই খাবারগুলো না খাওয়াই ভালো। শর্করা মানুষের জন্যে অত্যাবশ্যকীয় খাবার নয়। এটা আম ইসের ন্যাশনাল একাডেমিজ যে ওয়েবসাইটটা সেখানে একটা ডকুমেন্ট আছে ২০০৫ সালে প্রকাশিত হয়েছিল। যেখানে মানুষের সর্বনিম্ন কি খাওয়া উচিত সেই কথাগুলো নিয়ে তারা আলোচনা করেছিলেন। তার মধ্যে শর্করা সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে তার ১ম কথাই শুরু হয়েছে যে বিজ্ঞানীরা বলছেন যে শর্করা মানুষের খেতেই হবে এমন কোনো কথা নেই। না খেলেও আমাদের কোনো অসুবিধা হয় না। কারণ একটু আগে ব্যাখ্যা করেছি আমাদের লিভার যেহেতু চিনি নিজেই তৈরি করতে পারে, সুতরাং বাইরে থেকে গ্লুকোজ খেয়ে দেহের গ্লুকোজের মাত্রাটাকে ঠিক রাখার প্রয়োজন পড়ে না। আমরা যদি খাই তাহলে দেহ সেটাকে ব্যবহার করে কিন্তু আমরা না খেলেও আমাদের দেহে অভাব পড়ে না। কারণ আমাদের লিভার সেটাকে তৈরি করে দিতে পারে। তো সেজন্য এই দুটো খাবার আমাদের যে খেতেই হবে তা না। দুঃখজনকভাবে যাদের অর্থনৈতিক আ সচ্ছলতা নেই তারা দেখা যায় এই খাবারগুলো বেশি খান। এখন সেই ক্ষেত্রে এটা একটা বিশাল সমস্যা। এটাকে কিভাবে আমি সমাধান করব সেই বুদ্ধি আমার মাথায়ও এখনো নেই আসলে। যে কিভাবে মাছ, মাংস, ডিম, দুগ্ধজাত পণ্য এগুলো খাবার পরিমাণ বাড়িয়ে আমরা এই ভাত, রুটি, আলু এগুলোকে খাবার থেকে ধীরে বিদায় করতে পারি। কিন্তু আমরা যদি সেই চেষ্টা করি, সকলে মিলে যদি সেটা করতে পারি, তাহলে কিন্তু অনেকগুলো অসুখ থেকে বেরিয়ে আসতে পারবো। টাইপ 2 ডায়াবেটিস যে রোগটা, যেটা থেকে বাংলাদেশকে মুক্ত করা আমার স্বপ্ন, সেটাও তখন অনেক সহজ হয়ে যাবে। তো যাই হোক, চলুন বাকি কথাগুলো শুনি। অন্যদিকে লাল চাল বা ঢেঁকি ছাঁটা চাল, অনেকে যেটাকে কুড়াকাটা চাল বলেন, তারপর লাল আটা, এমন গোটা শস্যদানা বেশি খাওয়ার সাথে মেদভুঁড়ি কম হওয়ার সম্পর্ক দেখা গেছে। তাহলে কি করা যেতে পারে? লাল চাল বা ঢেঁকি ছাঁটা মেদভুঁড়ি কম হওয়ার সম্ভাবনা। অর্থাৎ এগুলো খেলেও কিন্তু আপনার মেদভুঁড়ি হয়। কিন্তু পরিমাণে কম হয়। যেটা আমি একটু আগে যেটা বুঝিয়ে বললাম, সেই ব্যাখ্যা মতে এটাই হওয়ার কথা। অথচ আপনি যদি এগুলো না খেয়ে এর পরিবর্তে ডিম খান অথবা সবুজ শাকসবজি খান। কারণ সবুজ শাকসবজির গ্লুকোজের মাত্রা আসলে এত কম থাকে যে সেটা নেতিবাচক প্রভাব ফেলতে আমাদের প্রচুর খেতে হবে। আর অত বেশি খেলে পেট আবার ঠেসে ভরে যায়। তো সেজন্য সেদিক থেকে ক্ষতিটা খুব বেশি হয় না। লাল চাল বা ঢেঁকি ছাঁটা চাল খাবেন। আমি ২ টা চাল আপনাদেরকে দেখিয়ে দেই। এইটা সাদা চাল আর এইটা লাল চাল। এই লাল চালের উপরের পরতটা ফেলে দিয়েই সাদা চাল তৈরি করা হয়েছে। সাথে অনেকগুলো প্রয়োজনীয় পুষ্টি আমরা হারিয়েছি। আস্তে লাল চাল, লাল আটা খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন। ১ম এ ভালো নাও লাগতে পারে, কিন্তু এটা মেদভুঁড়ি কমাতে সাহায্য করবে এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকার করবে। বেশ কথা। লো ফ্যাট খাবারে মেদভুঁড়ি হতে পারে, এটা শুনে আপনার কাছে একটু খটকা লাগতে পারে। কারণ আমরা সাধারণত মনে করি যে লো ফ্যাট খাবার হচ্ছে স্বাস্থ্যকর। এবং এই ধারণাটা কিন্তু অত্যন্ত ভুল ধারণা। লো ফ্যাট খাবারগুলোকে স্বাস্থ্যকর মনে করাটাও একটা ভুল ধারণা। কারণ লো ফ্যাট হলেই সেটা স্বাস্থ্যকর হবে এমন বলার পথ নেই। বরং ফ্যাট থাকলে খাবারের মধ্যে যেহেতু সেটা আমাদের ক্ষুধাকে দ্রুত নিবৃত করে এবং দীর্ঘ সময় আমাদের ক্ষুধাকে নিবৃত রাখে, সেই কারণে দেখা যায় খাওয়ার প্রতি আগ্রহ আমাদের কমে যায়। যেটা আমাদেরকে অনেক ক্ষেত্রে এই ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাহায্য করতে পারে। অন্য যে সমস্যাটি সেটি হচ্ছে যে খাবারের থেকে যদি আপনি চর্বিটাকে বাদ দিয়ে দেন, তাহলে খাবারটা স্বাদ নষ্ট হয়ে যায়। স্বাদ নষ্ট হয়ে গেলে সেটা আমরা কেউ খেতে চাই না। তখন সেটাকে সুস্বাদু বানানোর জন্যে এর মধ্যে প্রচুর পরিমাণে এই অ্যাম চিনি মেশানো হয়। তো চিনি মেশালে আমাদের দেহে এই চিনিটা যখন আমরা খাই, রক্তে চিনির মাত্রা বেড়ে গিয়ে ইনসুলিনটাকে বাড়িয়ে দেয়। ব্যাস গন্ডগোল লেগে গেল। ইনসুলিনটা হচ্ছে আমাদের ওজন বাড়া বা কমার মাস্টার সুইচ। যদি ইনসুলিনটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে ওজন বাড়ানো কমানোটা আমাদের জন্য অনেক সহজ। অন্য আরো ছোট কতগুলো ব্যাপার আছে, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে ইনসুলিন। সুতরাং এই যে সীমিত চর্বি ভিত্তিক বা লো ফ্যাট জাতীয় যে খাবারগুলো, সেগুলোকে স্বাস্থ্যকর মনে করা হয়েছিল ক্যালোরির হিসাব করে। কিন্তু দেখা গেল আমাদের দেহ আসলে ক্যালোরি হিসেবে চলে না। দেহ দেখে কোন খাবার এসেছে এবং এই খাবারের যে প্রভাব সেটা কি? তার উপর ভিত্তি করে দেহ চলে। সুতরাং ক্যালোরিটা এক্ষেত্রে মুখ্য আলোচ্য বিষয় না আসলে। এটা সত্য যে লো ফ্যাট খাবার স্বাস্থ্যকর হতে পারে, তবে সব ক্ষেত্রে না। একটু ব্যাখ্যা করলেই বুঝবেন। একটা খাবার যখন লো ফ্যাট করা হয়, তখন সেখান থেকে ফ্যাট সরিয়ে বা কমিয়ে ফেললো। এতে খাবারটা অনেকের কাছেই কম সুস্বাদু লাগে। খাবার কম সুস্বাদু হলে তো বিক্রি হবে কম। অনেকের কাছে নয়, সবার কাছে এটা কম সুস্বাদু লাগে তখন। তো চর্বি খেতে মানুষ খুব পছন্দ করে। মানুষকে তৈরি করা হয়েছে এমনভাবে মানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এমনভাবে যে আমরা চর্বি খেতে পছন্দ করি। সূরা আম আ পবিত্র কোরআনে সূরা আল আনামের ১৪৬ নম্বর আয়াতে ৬ নম্বর সূরা তার ১৪৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই বলেছেন যে চর্বি খাওয়া হারাম করে তিনি ইহুদি জাতিকে শাস্তি দিয়েছেন।
চর্বি খাওয়া হারাম করে শাস্তি দিয়েছেন। তার মানে চর্বিটা মানুষের জন্যে খাওয়াটা যে উপকারী হবে, এই ব্যাপারটা আমরা ধর্মীয় দিক থেকেও এমন শক্তিশালী একটা প্রমাণ পাই। আল্লাহ রাব্বুল আলামিনের নিজের কথা এই চর্বির সপক্ষে। তো চর্বি কমিয়ে ফেললেই সেটা স্বাস্থ্যকর হয় তা না, বরং চর্বি কমিয়ে ফেললে সেটা অস্বাস্থ্যকর হবে তার সম্ভাবনাই বরং বেড়ে যায়। শুদ্ধ করতে আর বিক্রি বাড়াতে তখন ওই খাবারে অতিরিক্ত চিনি যোগ করে দেওয়া হয়। অতিরিক্ত চিনি অনেক ক্যালোরি যুক্ত করে, ক্যালোরিটা বড় কথা নয়। আবার একটু আগেও যেটা বললাম, চিনির আমাদের রক্তে চিনি বাড়িয়ে ওই ইনসুলিন বাড়িয়ে দেবে। ইনসুলিন বাড়িয়ে দিলে চর্বি ভাঙা বন্ধ, মেটাবলিক রেট কম, ক্ষুধা বৃদ্ধি ইত্যাদি, ইত্যাদি কারণে আমাদের ওজন বাড়বে এবং চর্বির ইনসুলিনের কাজই হচ্ছে চর্বি জমা করা। সুতরাং আমরা চর্বি তখন খরচ করতে পারব না। অস্বাস্থ্যকর এবং ওজন বাড়ায়। আপনি হয়তো ভাবছেন লো ফ্যাট খাবার খাই তবুও কেন ওজন বাড়ে? এটা কেন হতে পারে তা জেনে গেলেন। এখন লো ফ্যাট খাবার কেনার আগে সেই খাবারে চিনি যোগ করা হয়েছে কিনা দেখে নেবেন। তো লো ফ্যাট খাবার পারতপক্ষে এটা যদি এভয়েড করতে পারেন তাহলে তাই করবেন। কারণ এটা খেতেও বিশেষ সুবিধা না। আর লো ফ্যাট করা হয় সাধারণত দুধকে। দুধের মধ্যে যে চর্বিটা সেটা আমাদের জন্য খুবই উপকারী। এবং দুধের মধ্যে আসলে এই চর্বিটাই উপকারী। দুধের থেকে যে মাখনটা পাওয়া যায়, মাখনটাই উপকারী। ননিটাই উপকারী। বাকি যেটা থাকে শর্করা, সেটা আসলে খুব উপকারী নয়। ল্যাকটোজ ওইটা আমাদের জন্য খুব উপকারী নয়। তো সেই বিচারে এই লো ফ্যাট খাওয়ার কোনো কারণ নেই। আর অন্যান্য যে খাবারগুলো, সেগুলো যদি শর্করা ভিত্তিক হয় তাহলে লো ফ্যাট খেতে পারেন। কিন্তু শর্করা না খেতে তো আমি আপনাদের শুরু থেকেই বলে আসছি। শুয়ে বসে থাকলে যে শরীরে চর্বি জমে এটা সবাই জানেন। তাই এটা নিয়ে বেশি কথা না বলে সমাধান বলি। শুয়ে বসে থাকলে আমাদের দেহে চর্বি জমে, একথা সবাই জানেন। কিন্তু এই জানাটা কিন্তু সবারই এটা ভুল। অনেক বড় দাবি করে ফেললাম। কিন্তু বৈজ্ঞানিক গবেষণায় তাই দেখা গিয়েছে। প্রফেসর ডক্টর রবার্ট লাস্টিক এ বিষয়ে গবেষণা করেছেন এবং তিনি নিশ্চিত করে বলেছেন যে, এই যে শুয়ে বসে থাকলেই আমাদের ওজন বাড়ে, এই কথাটা আসলে বৈজ্ঞানিকভাবে অ্যাম আ সিদ্ধ নয়। এটা আসলে গ্রহণযোগ্য নয়। কারণ উনি উনার এক্সপেরিমেন্টে দেখেছেন যে, দেহে ইনসুলিনের মাত্রা কমিয়ে দিতে পারলে দেহের মেটাবলিক রেট যখন বেড়ে যায়, তখন মানুষ বেশি সক্রিয় হয়ে ওঠে। আমাদের দেহে যখন শক্তি উৎপাদন বাড়ে, তখন আমরা কাজ নিজেরাই খুঁজি যে এরপরে কি করব? আর যদি শক্তি উৎপাদন কমে, তাহলে আমরা চেষ্টা করি বসে থাকতে। আমাদের মস্তিষ্ক আমাদেরকে এভাবেই নিয়ন্ত্রণ করে। তো যদি শর্করা জাতীয় খাবার বেশি খান বা যেই খাবারই খান যেটাতে ইনসুলিনটা বেড়ে গেল বা যেই ঘটনাই ঘটান যেটাতে আপনার দেহের ইনসুলিনটা বেড়ে গেল। ইনসুলিন বেড়ে গেলেই যেহেতু আপনার মেটাবলিক রেট কমে যাবে, তখন আপনি আর সক্রিয় থাকতে চাইবেন না। আপনি তখন বসে থাকতে চাইবেন এবং যেহেতু ইনসুলিন বেড়ে গিয়েছে, তখন সে চেষ্টাও করছে আপনার চর্বি না ভাঙাতে এবং নতুন চর্বি জমা করতে। ফলে অ্যাম এই চক্র থেকে তখন আপনি বেরিয়ে আসবেন কি করে? তো যেটা আমাদের সবাই আমরা যেটা বিশ্বাস করি যে, এই শুয়ে বসে থাকার কারণে আমাদের চর্বি বাড়ে, কথাটা কিন্তু সেরকম নয়। বরং কথাটা উল্টো। আমাদের এমন খাদ্য খেলাম যার কারণে আমাদের ATP বা দেহে ইনসুলিন বেড়ে গিয়ে শক্তি উৎপাদনের মাত্রা কমে গেল। যদি সেরকম খাদ্য অভ্যাসে আমরা থাকি তাহলে সাধারণত আমরা শুয়ে বসে থাকতে চাই। কারণ দেহে শক্তি নাই। শক্তি না থাকলে আমরা তখন শুয়ে বসে থাকতে চাই। উদাহরণ হিসেবে আমি বলব যে আমার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি যখন এই লো কার্ব করা শুরু করেছিলাম লন্ডনে থাকা অবস্থায়, তখন একদিন আমার ভাতিজার সঙ্গে কোন রকম ট্রেনিং ছাড়া গিয়েছিলাম দৌড়ুতে। আমার ভাতিজা তার স্কুলের অ্যাসাইনমেন্টে ছিল যে ব্যায়াম করলে সে বেশি পয়েন্ট পাবে। সেজন্য সে ব্যায়াম করতে গিয়েছিল। সঙ্গে চাচাকে নিয়ে গিয়েছিল তার পাহারাদার হিসেবে। তো পরীক্ষামূলকভাবে আমিও তার সঙ্গে গিয়ে দৌড়াতে শুরু করলাম এবং অবাক হয়ে গেলাম যে ০.৫ ঘন্টা ধরে আমি জগিং করছিলাম। খুব জোরে দৌড়িনি, কিন্তু জগিং করছিলাম। কিন্তু একবারও না থেমে ০.৫ ঘন্টা কন্টিনিউয়াস জগিং করলাম। আমার কোন রকম আগের প্রশিক্ষণ নেই। তাতেও আমার পা চলছিল। আমি পুরো অবাক। কারণ এর আগে যখন এই সীমিত শর্করা ভিত্তিক খাদ্য খেতাম না, যখন সাধারণ যে শর্করা ভিত্তিক খাদ্য খাচ্ছিলাম, তখন ২০০ গজ দৌড়লেই আমার শুয়ে পড়তে হতো। এত শরীর ক্লান্ত লাগতো, এত কষ্ট লাগতো পায়ের মধ্যে। কিন্তু যখন দেখলাম যে এত দৌড়েও আমার কষ্ট হচ্ছে না, তখন দৌড়াতে না করে কে? এবং ATP দেহে তৈরি বেশি হলে অর্থাৎ শক্তি উৎপাদনের মাত্রা বেড়ে গেলে এরকম পরিশ্রমের কাজগুলো করার দিকে আমাদের ঝোঁক বেড়ে যায়, আগ্রহ বেড়ে যায়। তো দোষটা আসলে শুয়ে বসে থাকার নয়, বরং শুয়ে বসে থাকাটা আসলে শক্তি কম উৎপাদন হওয়ার ফল। সপ্তাহে ৫ দিন মাত্র ৩০ মিনিট করে দ্রুত হাঁটলেই অনেক উপকার পাবেন। এটা ঠিক কথা। উপকার এক্ষেত্রে খুব আছে। ব্যায়াম করাটা খুবই ভালো দেহের জন্যে। কিন্তু ওজন কমানোর জন্যে ব্যায়াম করাটা বুদ্ধিমানের কাজ নয়। কারণ তাতে ওজন কমে না। ইনসুলিন যদি আপনি বাড়িয়ে রাখেন, তাহলে এরপরে যতই পরিশ্রম করার চেষ্টা করেন, আপনি পারবেন না। কারণ ইনসুলিন হরমোন কোষের ভিতরে গিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করছে। আপনার ব্যায়াম সেক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারবে না।
মানে বিশেষ রাখতে পারবে না। কিছু সামান্য উপকার হবে কিন্তু বিশেষ ভূমিকা রাখতে পারবে না। আপনার যদি ওজন বেশি হয়ে থাকে তাহলে তো ব্যাপারটা আপনার জন্য অনেক বেশি কষ্টের হবে। তো সেজন্যে আগে ওজন কমান, তারপরে ব্যায়াম করেন। ব্যায়াম করার অনেক উপকার, কিন্তু আগে ওজন কমিয়ে তারপরে ব্যায়াম করবেন। রোগ ব্যাধির সম্ভাবনা কমবে, শরীরে চর্বির পরিমাণ কমবে। রাতারাতি চর্বি কমার আশা করবেন না, হাঁটা চালিয়ে যাবেন, সাথে কিছু ভারোত্তোলন করতে পারলে আরও ভালো। হ্যাঁ, আর অন্য কোনো ব্যায়াম আপনার জন্য উপযুক্ত হলে সেটা তো করতেই পারেন। হ্যাঁ। এই ভিডিওতে কয়েকটি অস্বাস্থ্যকর অভ্যাস নিয়ে কথা বলেছি মাত্র। স্বাস্থ্যকর জীবনযাপনের উপায় নিয়ে অতীতে কিছু ভিডিওতে কথা বলেছি, ভবিষ্যতে আরও আলোচনা হবে। তো যাই হোক তার মানে ভিডিওটা শেষ আরকি। তো আশা করি মোটামুটি আপনারা একটা ধারণা পেয়ে গেলেন। আবারও একবার শেষ করার আগে চট করে বলে রাখি বা সারমর্ম হিসেবে বলে রাখি, ইনসুলিনটাই হচ্ছে আমাদের ওজনের ক্ষেত্রে মূল চাবি। যেই কাজ করবেন, যেই খাবার খাবেন এবং আপনার ইনসুলিন বাড়বে, সঙ্গে, সঙ্গে চর্বি জমার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর যদি ইনসুলিনটাকে কমিয়ে রাখতে পারি, তখন পেট ভরে খেয়েও আপনার দেহে জমবে না। আমি একসঙ্গে সকালবেলায় যখন ওই যে কফির সঙ্গে আ ২ টেবিল চামচ ঘি খেয়ে নিই, তারপরেও আমার শরীরের এই অবস্থা, দেখে মনে হয় তালপাতা সেপাই। তার কারণ হচ্ছে এই চর্বিটা জমছে না। এই চর্বিটা ক্যালোরি হিসেবে কিন্তু অনেক। কিন্তু সেটা আমার দেহে জমছে না। কারণ ইনসুলিন হরমোনটা ছিল কম। ইনসুলিন যখন কম থাকে তখন চর্বি ভাঙে। চর্বি পোড়ানোর প্রক্রিয়া চলতে থাকে। সুতরাং যে চর্বিটা খেয়েছি এটা সঙ্গে, সঙ্গেই দেহ পুড়িয়ে দিয়েছে খতম করে। আর যদি সেটা না করতাম আ তাহলেই গন্ডগোলটা বাধত। যাই হোক আশা করি এই ইসে থেকে ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের বোন যে কৌশলগুলি বললেন সেগুলোর অনেকগুলোই আসলে সঠিক। আর সঙ্গে আমি খানিকটা আ পরিপূরণ করার চেষ্টা করেছি আরকি। পরিপূরক কিছু তথ্য দিয়ে আপনাদেরকে আরো একটু বিস্তারিত একটা চিত্র দেখানোর চেষ্টা করেছি। আরো একটা বড় চিত্র দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরে থাকবেন। তো আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আ উম ইউজুয়াল যে রিকোয়েস্ট গুলি শেয়ার করবেন, লাইক করবেন ইত্যাদি সেগুলো যদি ভালো লাগে করবেন। হুম, তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই আশা রেখে আজকে এইখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।